অতঃপর 1883 নভেম্বর মাসে তিনি সহপাঠী শারদানন্দ ও বরদা পালের সহিত নৌকাযোগে দক্ষিণেশ্বরে গমন করিয়া ঠাকুরের পদপ্রান্তে প্রণাম করিবামাত্র তিনি জানাইলেন যে তিনি তখনই কলকাতায় যাইতে উদ্যত, গাড়ি আনিতে গিয়াছে। ঘরে মেঝেতে মাদুরের উপর বসিয়া তাহারা তথায় উপস্থিত বাবুরামের নিকট হইতে গন্তব্যস্থানের ঠিকানা জানিয়া লইলেন এবং ঠাকুরের নিকট হইয়া ইহাও অবগত হইলেন যে তাহার তথায় যাইতে আপত্তি নাই। তদনুসারে তাহার নৌকাযোগে মণিমল্লিকের সিঁদুরিয়াপটি বাড়িতে অপরাহ্ন 4টায় উপস্থিত হইয়া ঠাকুরের লীলাবিলাস দর্শনে তৃপ্ত হইলেন। সেদিন গৃহে ফিরিতে দেরি হইল, তাই জননী হরিপ্রসন্নকে কারণ জিজ্ঞাসা করিলেন। পরমহংসদেবের নিকট গিয়াছিলেন শুনিয়া মাতা ভর্ৎসনাপূর্বক বলিলেন, সেই পাগলার ওখানে গিয়েছিলে যে 350 ছেলে মাথা খারাপ করে দিয়েছে। গর্ভধারিণীর এই কথা উল্লেখ করিয়া হরিপ্রসন্ন মহারাজ পরে তারপর একদিন দক্ষিণেশ্বরে আগত হরিপ্রসন্ন গৃহকোণে বসিয়া ঠাকুরকে দর্শন ও তাহার বচনসুধা পান করিতে থাকেন। ক্রমে ভক্তগণ উঠিয়া গেলেন। শুধু এক কোণে হরিপ্রসন্ন আর ছোট খাটটিতে উপবিষ্ট ঠাকুর মৃদু হাস্যে হরিপ্রসন্নকে নিরীক্ষণ করিতেছেন। হরিপ্রসন্ন বিদায় লইলে ঠাকুর বলিলেন, তুই কুস্তি লড়তে পারিস, আমার সঙ্গে লড়তে পারবি? দেখ, লড়তো এক হাত। এই বলিয়া সোজা হইয়া দাঁড়াইলেন। হরিপ্রসন্ন তখন পালোয়ানের মতো চেহারা, সুগঠিত বলিষ্ঠ দেহ। তিনি খুব ব্যায়াম করিতেন। 200 ডন ও 250 বৈঠক দিতে পারিতেন। আর কুস্তি লড়াটা তাহার ন্যায় যুবকেরই কর্ম মনে করিতেন। তাই অবাক হইয়া ভাবিতে লাগিলেন, ভালো রে ভালো, এই কেমন সাধু দেখতে এলাম। সাধু কুস্তি লড়তে চায়। প্রকাশ্যে বলিলেন, লড়তে জানি। ততক্ষণে ঠাকুর হাস্য সহকারে পালোয়ানের মতো তাল ঠুকিতে ক্রমেই হরিপ্রসন্নর দিকে অগ্রসর হইয়া তাহার 2 হাত হস্ত স্বীয় করদ্বয় গ্রহণপূর্বক ঠেলিতে লাগিলেন। অগত্যা হরিপ্রসন্ন তাহাকে ঠেলিতে ক্রমে ঘরের দেয়ালে চাপিয়া ধরিলেন। ঠাকুরের মুখে তখন মৃদু হাসি এবং হস্তে হরিপ্রসন্ন করদ্বয়। হরিপ্রসন্ন মনে হইল যেন এই কি একটি অলৌকিক শক্তি ঠাকুরের দেহ হইতে শিরশির করিয়া তাহার দেহে প্রবেশ করিতেছে। তাহার শরীর রোমাঞ্চিত ও অবশপ্রায় হইল। ঠাকুর তখন তাহাকে মুক্তি দিয়া বলিলেন, কেমন, হারিয়েছিস তো? তারপর নিজে খাটটিতে গিয়ে বসিলেন। এক অজ্ঞাত শক্তির নিকট পরাজিত হরিপ্রসন্ন তখন অননুভূত আনন্দে বিভোর। স্বল্পক্ষণ পরে ঠাকুর আসিয়া আস্তে আস্তে তাহার পিঠ চাপড়াইয়া বলিলেন, মাঝে মাঝে এখানে আসিস, একদিন এলে কি হয়, ইত্যাদি। আরও কয়েকবার হরিপ্রসন্ন দক্ষিণেশ্বরে গিয়াছিলেন। 2-1বার যেখানে রাত্রিবাসও করিয়াছিলেন। রাত্রে ঠাকুর অল্পই আহার করিতেন। 2-1খানি প্রসাদী লুচি, একটু পায়েস, একটা সন্দেশ। কেহ উপস্থিত থাকিলে সেও উহার কিয়দংশ পাইত। প্রথম রাতে হরিপ্রসন্ন আহারে এইরূপ অবস্থা দেখিয়া খুব চিন্তিত হইয়াছিলেন। ভাবিয়াছিলেন সে রাত্রি উপবাসে কাটিবে। কিন্তু ঠাকুর নববশ হইতে রুটি ও তরকারি আনাইয়া তাহাকে দিলেন। অবশ্য হরিপ্রসন্নের মতে কুস্তিগীরের পক্ষেও উহাও যথেষ্ট ছিল না। হরিপ্রসন্ন মধ্যে মধ্যে
ঠাকুরের নিকট যান। আসিতে দেরি হইলে ঠাকুরও শরৎ প্রভৃতির দ্বারা তাহাকে ডাকিয়া পাঠান। একদিন সংবাদ পাইয়া তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে ঠাকুর বলিলেন, কিরে, কেমন আছিস? আজকাল আসা যাওয়া একেবারে কমিয়ে দিয়েছিস, ডেকে পাঠালেও কেন আসিস না? উত্তরে হরিপ্রসন্ন সরলভাবে জানাইলেন যে ইচ্ছা হয় না বলিলাই আসেন না। ঠাকুর ইহাতে হাসিলেন মাত্র এবং জিজ্ঞাসা করিলেন, ধ্যান ট্যান করিস তো? হরিপ্রসন্ন জানাইলেন যে ধ্যানের চেষ্টা করেন বটে, ধ্যান হয় না। ঠাকুর তখন তাহাকে নিকটে ডাকিয়া জিভায় কি একটা লিখিয়া দিলেন এবং পঞ্চবটিতে ধ্যান করিতে পাঠাইলেন। ঠাকুরের স্পর্শে সেদিন যেন তিনি বিহ্বল হইয়া গিয়াছিলেন, পা যেন আর চলে না। কোনো প্রকারে তিনি পঞ্চবটিতে গিয়া বসিলেন। তাহার পর আর কোনো বাহ্য জ্ঞান ছিল না। তখন জ্ঞান হইল, দেখেন ঠাকুর পার্শ্বে বসিয়া গায়ে হাত বুলাইতেছেন ও মুচকি মুচকি হাসিতেছেন। এরপর ঠাকুর তাহাকে নিজের ঘরে লইয়া আসিলেন এবং সাধন সম্বন্ধে বহু উপদেশ দিলেন। সেদিন সেখানে আর কেহ ছিল না, শুধু ঠাকুর ও হরিপ্রসন্ন। ঠাকুর সেদিন তাহাকে আশ্বাস দিয়াছিলেন যে তারপর প্রত্যহ ধ্যান হইবে। অধিকন্তু স্ত্রীলোকের সম্বন্ধে বিশেষ সাবধান করিয়া বলিয়াছিলেন, দেখ, তোর হলি মায়ের লোক, তোরা হলি মায়ের লোক, তার অনেক কাজ তোদের করতে হবে। কাকে ঠোকরানো ফল মায়ের পূজায় লাগে না রে। তাই বলছি, খুব সাবধানে থাকবি। সোনার মেয়ে মানুষ ভক্তিতে গড়াগড়ি খেলেও সেদিকে ফিরেও তাকাবি না। সুভাষ মুখোপাধ্যায়ের লোকটার জানলাই নয়, বাঁদিকের পকেটটা সামলাতে সামলাতে হায় হায়, লোকটার ইনকাম পরকাল গেল। অথচ আর একটু নিচে হাত দিলে সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ। তার হৃদয় লোকটা জানাতেন না। তার করি গেছে, করি হলো, লক্ষ্মী এলো রণপায়ে, দেয়াল দিল পাহারা, ছেলেটাকে হাওয়া যেন ঢুকতে না পারে। তারপর একদিন ক্লাসে শিখতে দুলতে দু আঙ্গুলের ফাঁক দিয়ে কখন বসে পড়েছে তার জীবন, লোকটা জানলই না। কবিতা যত দূরেই যাই, আমি যত দূরেই যাই, আমার সঙ্গে যায় ঢেউয়ের মালা গাঁথা এক নদীর নাম। আমি যত দূরেই যাই, আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা। আমি যত দূরেই যাই। This